প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। দেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে সেটাই মূলত আজকে আলোচনা বিষয়। এই সপ্তাহটা আপনারা জানেন যে একটা ঘটনাবহুল সপ্তাহ ছিল, সেই প্রসঙ্গ ধরে আমরা আলোচনায় ঢুকবো। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার বাম দিক থেকে আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জোবান, আপনাকে স্বাগতম। আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক ঐক্য, আপনাকেও স্বাগত জানাই। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হয়েছে। এনসিপি বা ছাত্র বা জনগণ যে আন্দোলনের মুখে এটা হয়েছে, তা আপনি বিএনপি নেতা হিসেবে আমরা এর আগে দেখেছি বিএনপিও এটা সমর্থন করেছে এটা, কিন্তু এর আগে আমরা কিন্তু ওই অর্থে বিএনপিকে দেখিনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বা এই ধরনের খুব একটা সোচ্চার দেখিনি। তো এখন আপনাদের দলীয় অবস্থান কি? না, এই বিষয়ে তো বারবার বলা হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে বিএনপি সবসময় ইতিবাচক এবং পজিটিভ ছিল এবং সেটা প্রয়োজন আমরা মনে করছি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের মতো দল, তারা যেই খুন লুণ্ঠন এবং যেই শাসন কায়েম করেছিল, স্পষ্টতই তারা একটা ফ্যাসিস্ট চরিত্রের হয়ে গিয়েছিল, সেটা অনেক আগে থেকেই। সেজন্য আওয়ামী লীগ দল হিসেবে তাদের আর রাজনীতি করবার বাংলাদেশে কোনো অধিকার নাই। সেই বিষয়ে আমরা এখন না, ফেব্রুয়ারি মাসে, তার আগে থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি। তো সরকার তখন হয়তো আমলে নেয় নেই বা সময় নিয়েছে বা প্রয়োজন মনে করেছে, পরে সারা আমলে নিয়েছে এবং আমলে নিয়েছে একটা আন্দোলন এনসিপি এবং আরও কেউ কেউ এই আন্দোলন যমুনা ঘেরাও যে কর্মসূচি, পরবর্তীতে শাহবাগ ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে সরকার এটা করলো। আমরা জানি না এটাকে কেউ নানানজন নানানভাবে যে স্যার আমি খারাইয়া দেবো, আপনি আমারে বসাই দিবেন, বিষয়টা এরকম কিনা, যে কাউকে মাইলেজ দেওয়ার জন্য এটা হয়েছে কিনা জানি না। এটা তো অবধারিত এবং সময়ের দাবি ছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে, এখন আপনি কোন প্রক্রিয়ায় তাকে নিষিদ্ধ করবেন সেটা নিয়ে এক একজনের এক এক মত ছিল। আমরা যেই প্রক্রিয়ার কথা বলেছি আলটিমেটলি সেই প্রক্রিয়াই কিন্তু সরকার করেছে এবং এটাই যুক্তিসঙ্গত এবং এটাই বাস্তবসম্মত, যাতে কেউ ভবিষ্যতে আর না বলতে পারে যে প্রতিহিংসার বশবর্তী একটা দল আর একটা দলকে গায়ের জোরে অন্যায়ভাবে নিষিদ্ধ করলো। একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা কাঠামোগত ভিত্তির মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে। বিএনপির যেটা দাবি ছিল সুস্পষ্টভাবে, আর এনসিপি বা অন্যান্য সংগঠন কেউ কেউ যারা দাবি করেছিল যে এখনই মানে কি বলে নির্বাহী আদেশের মধ্য দিয়ে বা অন্য কোনোভাবে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া, আমরা সেটা চাইনি। এখন আপনার দাবির ধরন বা আপনার দাবির মানে বাস্তবতা কি, সেটা এক একজন এক একভাবে করতে পারে। এনসিপি বা অন্যরা যেটা মনে করেছে যে এর জন্য তারা আন্দোলন করবার প্রয়োজন, আমরা সেটা আমাদের ওইভাবে আমরা মনে করিনি। আমরা লিখিতভাবে বলেছি, সেটা ডকুমেন্টারি ভালোভাবে বলেছি এবং আমরা যেটা বলেছি যে এই সংবিধানের 47 যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের 3 ধারা, সেখানে ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠনকে এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করলেই আওয়ামী লীগ সংগঠন হিসেবে তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হতে পারবে। সেটা আমরা আগে থেকে বলেছি এবং সেভাবে হয়েছে, এই বিষয়ে আমরা হ্যাপি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমি। সাকিব আনোয়ার, আপনি আরেকটি রাজনৈতিক দলের একজন নেতা। এখন এই যে প্রক্রিয়া আওয়ামী লীগের নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হলো, এখন এইটা কি কতটা টেকসই হবে বলে আপনি মনে করেন? বা এইটা দিয়ে আসলে যে আমরা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র সেটা বা ফ্যাসিজম কায়েম করেছিল, সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই কারো, কিন্তু এইটা দিয়ে কিন্তু যে লক্ষ্য অর্জন হবে কিনা বা টেকসই হবে কিনা? ধন্যবাদ। গতকাল রাতে ছাত্র দলের একজন নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কারণে গভীর শোক প্রকাশ করে আসলে কথা বলা শুরু করছি এবং প্রত্যাশা করি যে রহস্য উন্মোচন হবে, আসলে কীভাবে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনা হবে। আপনি যে প্রশ্নটা করলেন, আমি বাউল ভাইয়ের কথা শুনছিলাম, ওনার সাথে একমত যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, এটা রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে অনেক আগে থেকেই ছিল, কিন্তু আইসিটি থেকে রাজনৈতিক দলের বিচারের এখতিয়ার সরে ফেলা হয়েছিল। এই কারণে মানে এর বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, ওখানে আরও অন্যান্য প্রক্রিয়া ছিল, আর অন্যান্য হচ্ছে আপনি আরপিও দিয়ে করতে পারেন, 1978-এর একটা অর্ডিন্যান্স আছে, তারপরে যেটাতে করা হলো পরে সন্ত্রাস দমন আইন
9 সালে, যেটা 2013-তে আবার সংশোধন করা হয়েছে। সেটা করা মানে যেত, কিন্তু আইসিটি থেকে সরিয়ে ফেলার পরে মানে বিচারিক প্রক্রিয়া আসলে আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করা যাবে কিনা বা আওয়ামী লীগের বিচার করা যাবে কিনা দল হিসেবে, সেটা নিয়ে একটা মানে সংশয় তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে নতুন করে একটা আন্দোলনের যেভাবে আসলে কথাগুলো আসছে নানানভাবেই, যে একটা কেউ কেউ মনে করছেন যে একটা আন্দোলনের প্লট সাজিয়ে তারপরে এই পুরো প্রক্রিয়াটা আসলে করা হলো। কয়েকদিন আগে নাগরিক কোয়ালিশন, এটা সিভিল সোসাইটির বিভিন্ন প্ল্যাটফর্মের একটা জোট, তাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি ছিলাম। সেখানে সরকার একজন উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একজন ছিলেন, ঐকমত্য কমিশনের প্রধান সহ, দুঃখিত প্রধান না, উনি ভাইস চেয়ারম্যান, সহসভাপতি সহ আরও অন্যান্য কমিশন মেম্বাররা ছিলেন। সেখানে আমি আমার কথার মধ্যে শেষ যে লাইনটা দিয়ে আমি শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করি। আমি বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা নির্দিষ্ট কোনো অংশের কোনো একটা পক্ষের সরকার না, এটা তো আমাদের সবার সরকার। ফলে এই সরকারের কোনো অ্যাটিটিউড এমন আমরা আসলে প্রত্যাশা করি না যাতে আমাদের ওই যে জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বইয়ের ওই লাইনটা বারবার মনে পড়ে যায় যে অল অ্যানিম্যাল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তো এই লাইনটা যাতে আমাদের বারবার মনে না পড়ে, আমি ওই জায়গা থেকে আসলে বক্তৃতাটা শেষ করেছিলাম। আমি আজকে ওই জায়গা থেকে কথাটা বলা শুরু করছি। দেখেন, যে আন্দোলনটা আমরা দেখেছিলাম, মানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল, ওই আন্দোলনটা যৌক্তিক। আন্দোলনটা যৌক্তিক বলতে আন্দোলনের যেটা প্রত্যাশা ছিল আমাদের, সেটা যৌক্তিক। তার পক্ষে আমরা অনেক আগে থেকেই কথা বলে আসছি, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং এখন কিন্তু সরকার আলটিমেটলি সেভাবেই যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু আপনার সন্ত্রাস বিরোধী আইন 2009 সেটা কিন্তু আবার সংশোধন করে এখন এই যে কিছু সময়ের জন্য, অর্থাৎ যতদিন পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয় সেই পর্যন্ত এটা কিন্তু ছিল না, এটা আবার সংশোধন করা হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু সেভাবেই যাচ্ছে যেভাবে রাজনৈতিক দলগুলো চেয়েছিল। কিন্তু দেখেন, ওই আন্দোলন এবং আজকে একটা কর্মসূচি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেখানে শিক্ষকরা পর্যন্ত এসেছিলেন এবং তাদের উপরে টিয়ার শেল, জলকামান, আর আমরা আন্দোলন দেখেছি সেখানে আপনার ওটাকে কি বলে, স্প্রে ক্যানন নিয়ে ঠান্ডা পানি, যাতে ওই দিন প্রচণ্ড গরম ছিল, ফ্রাইডে ওই দিন জুম্মার পরে প্রচণ্ড গরম ছিল, ফলে স্বস্তির সাথে যাতে আন্দোলন করা যায়, যমুনার সামনে স্বস্তির সাথে যাতে আন্দোলন করা যায়, এই কারণে সিটি কর্পোরেশন অর্থাৎ গভর্নমেন্ট তাদেরকে স্প্রে ক্যানন এনে ঠান্ডা পানির বাতাস দিয়েছে, ঠান্ডা পানি স্প্রে করেছে সেখানে। আর আজকে কি হলো, জল কামান নিয়ে আসা হলো, টিয়ার শেল মারা হলো একই জায়গায়। আচ্ছা, যমুনার সামনে কোনো আন্দোলন মানে কোনো কর্মসূচি করা কিংবা সেখানে কোনো মিছিল নিয়ে যাওয়াকে নিষিদ্ধ? যদি নিষিদ্ধ না হয় তাহলে আজকে কেন আপনি যেতে দিলেন না? আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আজকে কেন আপনি যেতে দিলেন না? আর যদি নিষিদ্ধ হয় তাহলে সেদিন প্রথমে ঠেকানো হয়েছিল আগের রাতে, পরের দিন সেখানে ট্রাক এনে সকাল থেকে আপনার সেখানে মঞ্চ বানানো হলো, তখন তো আপনি কোনো বাধা দিলেন না। তো এই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করি যে জর্জ অরওয়েলের ওই লাইনটা বারবার আমাদের মাথায় না আসে। কিন্তু এক লাইনে যদি আপনি বলেন, যেটা বলছিলাম যে এইভাবে কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত করে যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবে বা, কিন্তু এখন যে প্রক্রিয়া শুরু হলো যেটা দিয়ে, এটাকে আসলে টেকসই হবে কিনা? না, এটা এখানে তো ওই সংশোধনী তো ওটাই আনা হয়েছে যে এই এখন যে নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক কর্মকাণ্ড পালনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা, সেটা শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত। এবং আমরা তো চেয়েছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি দল হিসেবে আওয়ামী লীগের বিচার করেন এবং তখন নিষিদ্ধ করেন, তাহলে তো কোনো প্রশ্ন তোলার কোনো জায়গা নাই। জি, ঠিক আছে। রেজাউল করিম, রনি, আপনি কিভাবে দেখেন আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করা? একই প্রশ্ন আপনাকে করবে, এটা কতটা টেকসই হবে এবং সমাজে যে আওয়ামীকরণ বা যে আচরণ, একটা হচ্ছে রাজনৈতিক দল, কিন্তু এই 15 বছরে তো এক ধরনের আওয়ামীকরণ হয়েছে, সেটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন আমাদেরকে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং স্থগিত কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং নিবন্ধন স্থগিতটা করেছে কিন্তু নির্বাচন কমিশন। তো এখন আওয়ামী লীগের এই কার্যক্রম স্থগিত করা নিয়ে অনেক ধরনের আলাপ হচ্ছে, এখানেও আলাপ মোটামুটি চলে আসছে। তো আমি এটার কনসিকুয়েন্স নিয়ে আলাপ করি। কনসিকুয়েন্স হলো, আজকে আপনার ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল সম্পাদকীয় লিখছে তারা, আওয়ামী লীগ ব্যান ব্যাকস্লাইডিং ইন ঢাকা। মানে আওয়ামী লীগ ব্যানের ফলে এটা ঢাকার পশ্চাৎপসরণ হিসাবে তারা এটা দেখতেছে। তারা মনে করতেছে যে, তারা শুরু করছে এরকম যে আওয়ামী লীগ একটা
ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, হ্যাঁ, এবং তারা দেশ সৃষ্টির কারিগর, মানে যেই ন্যারেশনটা মুক্তিযুদ্ধের চেতনার যে ন্যারেশনটা, এই ইন্ডিয়ান ন্যারেশন, আওয়ামী লীগের আওয়ামী লীগের ন্যারেশন দিয়ে শুরু করে তারা তারপরে দেখাইলো যে একটা ইনক্লুসিভ ইলেকশন দরকার। সেই ইলেকশনের ক্ষেত্রে এবার আওয়ামী লীগ যে ব্যান করা হইলো এইটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। ফলে প্রশ্নবিদ্ধ যে হবে সেইটার প্রশ্ন কারা তুলতে পারে সেইটার একটা লক্ষণ হিসাবে আপনি আজকের এই ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়কে আপনি জ্বলন্ত উদাহরণ হিসেবে পাঠ করতে পারেন। কিন্তু দেখা গেল কি, মানে মূল ব্যাপারটা যেটা হলো, আপনি তো লম্বা সময় 15 বছর একটা ফ্যাসিবাদের মধ্যে ছিলেন, এটা রেজিমের মধ্যে ছিলেন, এটা তো কোনো স্বাভাবিক শাসনতন্ত্র ছিল না। তো এই রেজিমের পরে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবেন। তো পৃথিবীর কোন দেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির পতনের পরে গণতান্ত্রিক উত্তরণে তাকে এক্সেপশন হিসাবে বিবেচনা করা হয়েছে? কোনো দেশে করা হয়নি। তো বাংলাদেশে কেন এই মামার বাড়ির দাবিটা? এই দাবিটা এই কারণ আপনার বাংলাদেশটা হলো একটা আওয়ামীময় বাংলাদেশ। এখানে যেটা বলি যে আওয়ামী লীগ কী, আওয়ামী লীগ হলো আপনার ইন্টিমেট এনিমি এবং আওয়ামী লীগ হলো আপনার নফসানিয়াত। এখানে যারা মনে করে যে ঘুষ দিয়ে চাকরি নিয়ে একটা বড় জায়গায় যাওয়া হলো সম্মানের ব্যাপার, সেও আওয়ামী লীগ, যেই দলই করুক। যে মনে করে যে লুটপাট করা তার অধিকার, সে আওয়ামী লীগ। যে মনে করে তার বিরুদ্ধে কথা বলে তারা পিঠে শোয়াই ফেলতে হবে, সে আওয়ামী লীগ। যে মনে করে সেই একমাত্র সেরা, তার চেয়ে মেধাবী, তার চেয়ে বিকল্প আর কেউ নাই, হ্যাঁ, সেও আওয়ামী লীগ, যে নামেই করুক। ফলে এই যে একটা আওয়ামী লীগের সামাজিকীকরণ, ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে, সেখান থেকে মুক্তির জন্য আমাদের লাগবে আওয়ামীকরণ প্রকল্প লাগবে। মানে আওয়ামী লীগের এই যে দেখবেন আপনার কলোনির শাসনের ফলে যখন মানুষের চরিত্র স্বভাব ধ্বংস হয়ে যায়, তখন সেই কলোনির সংস্কৃতি কৃষ্টির বিরুদ্ধে দেশি সংস্কৃতির পুনর্জাগরণের আহ্বান জানানো হয়। তদ্রূপ আওয়ামী লীগ আমাদের সমস্ত চরিত্র, আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে? সবচেয়ে বড় ক্ষতি 15 বছরে গুম, খুন, হত্যা, অত্যাচার, এগুলোই না, এগুলো তো ক্ষতি ডেফিনেটলি। এর চেয়ে বড় ক্ষতি হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিচ্ছে, লোভকে উস্কে দিয়ে কনস্ট্রাকশন করছে, নাম দিছে উন্নয়ন। হ্যাঁ, ধরেন বিলের মধ্যে দিয়ে পাকা সড়ক নিছে, ইকোলজির 12টা বাজায় দিচ্ছে। হ্যাঁ, আপনার পানির সমস্যা তৈরি করছে, ফসল ধ্বংস করে ফেলছে, নাম দিছে উন্নয়ন। কারণ হলো যত কনস্ট্রাকশন তত লুটপাট। তো কিন্তু এটাতে জনগণ এই যে দেখতেছে, হ্যাঁ, চকচকা তকতকা রাস্তা হয়ে যাচ্ছে, না জানি কত ভালো। এই যে মডেলটা, এই মডেলটা পুরো জাতির চরিত্রের মধ্যে একটা এই যে লোভকে উস্কে দিয়ে শাসন করার যে এইটা সুতা, হ্যাঁ, এই জন্য ডেভেলপমেন্ট একটা ডিস্ট্রাকটিভ প্রবণতা, ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। কারণ এটা মূলত ছিল লুটপাটের একটা অজুহাত আকারে করা। তো সেই জায়গার থেকে এখন আপনি ধরেন এরকম একটা সংগঠন, এরকম একটা চিন্তাকে আপনি স্থগিতাদেশ দিলেন বা নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, আওয়ামী লীগকে আপনার টোটালি ডিল করতে পারতে হবে লম্বা সময় নিয়ে। এবং আওয়ামী লীগ কারা? আওয়ামী লীগ হলো আপনার ইন্টিমেট এনিমি, মানে আপনার ঘনিষ্ঠ শত্রু। ফলে এখানে আপনি ক্লিনজিং করতে পারবেন না। আবার আওয়ামী লীগের ব্যাপারে আপনার ইনসাফও করতে হবে। এই জন্য দেখেন এই সরকার যতগুলো উদ্যোগ নিচ্ছে, যত কথা বলতেছে, সংস্কারের জন্য একটা ধরনের অনেকগুলো কমিশন তৈরি করা হয়েছে এবং সংস্কারকে একটা আমরা দেখতে পাচ্ছি একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢোকায় ফেলা হচ্ছে। তো এইটা তো সংস্কার না। সংস্কার তো প্রথম সংস্কার হইল আওয়ামী লীগকে ডিল করা। আওয়ামী লীগের বিচারটা সুন্দর মতো করেন, চিহ্নিত ক্রিমিনালগুলোকে ধরেন। এবং এই যে আওয়ামী লীগ যে ধরেন 15 বছরের কথা বাদ দেন, আপনি শুধু জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা ঘটাইছে, সেইটা কি ধরেন আওয়ামী লীগের ব্যক্তিদের অপরাধ, নাকি এটা তার সাংগঠনিক সিদ্ধান্ত ছিল ছাত্র জনতাকে দমন করা? যদি সাংগঠনিক সিদ্ধান্ত হয়, এবার আপনি সংগঠন হিসেবে বিচারের প্রভিশনটা আর্লি উঠাই দিলেন, উঠাই দিয়ে আপনি এটাকে আওয়াজ তৈরি করলেন, যেটা নিয়ে এখানে আলোচনা হলো, করে তারপরে এরকম একটা আন্দোলনের মধ্য দিয়ে আপনি জিনিসটাকে আবার পুনর্বহাল হলো। তো এটা তো দরকার ছিল না। আপনার দেশে আইন নেই, ভালো কথা। আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান, সেখানে অনেক সংগঠনের, নাৎসি সংগঠন, রোয়ান্ডার সংগঠন, সাউথ আফ্রিকার সংগঠন, হ্যাঁ, লাতিন আমেরিকার অনেক সংগঠনের বিচার ওখানে ঝুলতেছে। কিছু রায় হচ্ছে, কিছু রায়ের অপেক্ষায় আছে। আপনি রায়ের জন্য এখানে চলে যান। এবং আমরা জানি যে কোনো জিনিসের যখন বিচার আচার হইতে থাকে, ধরেন আপনার জমি নিয়ে যদি একটা বিচার আচার হয়, তখন কি জমির উপর একটা স্টে আদেশ থাকে যে আপনি গাছ লাগাবেন না, বাড়িঘর দোকানপাট করবেন না। তো আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারের আপনি প্রক্রিয়া নেন, ততদিন এটা স্থগিত থাকুক, মানে অর্ডারের মতো। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বিরতি নেই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। শহীদুল ইসলাম বাবুল,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত হলো, ধরেন এটা তো কাগজে কলমে করা হলো, কিন্তু এটা তো বাস্তবে তো এটা করতে হবে। ধরেন আওয়ামী লীগ কার্যক্রম যদি চালায়, ধরেন সংগঠন হিসেবে মিছিল মিটিং করতে পারলো না, সেটা পুলিশ দেখলো, কিন্তু সাইবার স্পেসেও কিছু করতে পারবে না, এটাও তো বলা হয়েছে। কিন্তু এটা কিভাবে, কি আদৌ কি সম্ভব এটা, বা বাংলাদেশের সক্ষমতা আছে, বা সরকারি বা এটা কি করবে, রাজনৈতিক দলই বা এটা কিভাবে এই স্পেসে যেভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বলা হচ্ছে যে এটা নিষিদ্ধ করা, কিন্তু এটা কি সম্ভব আদৌ? শুনেন, সাইবারটা তো আসলে একটা বায়বীয় জায়গা, এখানে পুরোপুরি কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই। হ্যাঁ, বিগত আওয়ামী লীগ আমলে সমস্ত সর্বশক্তি নিয়োগ করে পলক সাহেবরা একেবারে আইসিটি, আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট টাইটগুলো আক্রমণ করে বন্ধ করে হাজার হাজার শত শত কোটি টাকা বিনিয়োগ করেও সেটা পারে নাই। এই জায়গাটা হয়তো পারবে না। দেশে বিদেশে আওয়ামী লীগের বিরাট একটা নেটওয়ার্ক, তো আওয়ামী লীগ পালাই গেছে ঠিকই, কিন্তু তার এই যে মেশিনারিজ, তার যে বিপুল নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সব ধ্বংস হয়ে যায় নাই। তারপরে আর আমাদের পাশে তো আছেই একেবারে, ওনারা বসে আছেন। আওয়ামী লীগ কি হলো হলো, হাই হোসেন হাই হোসেন, হ্যাঁ, নিজের নাক কাটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য ওনারা যথেষ্ট। তো সেই জন্যে তারা একেবারে নিঃশেষ হয়ে যাবে, বা তাদেরকে সামাজিক মাধ্যম থেকেই একেবারে বিলুপ্ত করে দেবে। ইভেন যারা আওয়ামী লীগ গ্রামে গঞ্জে এখনও ধারণ করে, নিশ্চুপ আছে, তাদেরকেও যে বঙ্গোপসাগরে ভাষাই দেওয়া যাবে সেটা না। কিন্তু রাজনীতিটা তো আবার একটা পরিশুদ্ধ জায়গায় আসতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে, ফ্যাসিবাদের বিচার হতে হবে, যে যে অপরাধ করবে তারও তো বিচার হতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে আমি জানি না এটা কোথায় গিয়ে দাঁড়াবে। তবে আওয়ামী লীগ যেই শাখা প্রশাখা নেটওয়ার্ক শেকড় বাকর বাংলাদেশে বিস্তার করেছে, আমি মানে মনে করি না যে দ্রুততম সময়ে সেটা একেবারে সব উৎখাত করা যাবে। নিশ্চয়ই এটা সময় লাগবে। সেই জন্য জাতি রাষ্ট্র হিসেবে বা রাজনৈতিক দল বা শ্রেণী পেশা যে যেখানেই আছে, আমাদের এই বিষয়টা মাথায় নিয়ে একটা, এই প্রশ্নটা একটা জাতীয় ঐক্যের একটা ব্যাপার আমার মনে হয় খুবই প্রয়োজন। ইস্পাত কঠিন একটা ঐক্য, আন্দোলনরত যারা জুলাইয়ের শক্তি বলেন, বা বাংলাদেশের বিবেকবান মানুষ বলেন, বুদ্ধিজীবী যারা রয়েছেন, আপনার গণমাধ্যমের যারা রয়েছেন, প্রত্যেকেরই এই ইস্যুটাকে, মানে আওয়ামী লীগের যে অপরাধ, এই ভয়ঙ্কর অপরাধ, আবার তাদেরকে ফিরে আসবার কোনোভাবেই কোনো স্পেস দেওয়ার সুযোগ দেওয়া, এটা কোনোভাবে কাম্য না। জি, সাকিব আনোয়ার, ভোটের মাঠে কি চিত্র দাঁড়াচ্ছে রাজনীতির? কি এই যে আওয়ামী লীগের অবর্তমানে, যখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নাই, কি নতুন কোনো মেরুকরণ হতে পারে কিনা, বা কি দেখেন ভোটের মাঠে কি হচ্ছে? মেরুকরণ আসলে নির্বাচন যতটা এগিয়ে আসবে, মেরুকরণ আসলে তত আরও বেশি স্পষ্ট হবে। অনেকগুলো বছর থেকে বাংলাদেশের রাজনীতিতে আপনার একটা বাইপোলার সিচুয়েশন ছিল, একদিকে বিএনপি, একদিকে আওয়ামী লীগ। বিএনপির সাথে তাদের কিছু শরিক ছিল, আওয়ামী লীগের সাথে তাদের কিছু শরিক ছিল, এবং রাজনীতিটা এইভাবে হয়ে আসছে অনেকগুলো বছর ধরে, মানে 91 পর থেকে আমরা যদি ধরি। এখন আওয়ামী লীগ নাই, এবং বাস্তবতা হচ্ছে আপনি আওয়ামী লীগকে যদি যে নিষিদ্ধ যেটা করলেন, আপনি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তার কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন, যে নাও করতেন, আলটিমেটলি আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব বেশি প্রভাব বিস্তার সরাসরি আওয়ামী লীগ হিসেবে করার কোনো জায়গা আসলে ছিল না, স্পেস নাই। কিন্তু অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে, কিংবা যদি কেউ স্পেস দেয় সেটাকে ব্যবহার করে, তারাও এটাকে ব্যবহার করতে পারে, আবার কোনো রাজনৈতিক দল আবার তাদেরকেও ব্যবহার করতে পারে, এই জায়গাটা হইতে পারে। সেরকম বেশ কিছু আলামতও আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখছি। যেমন এখানে ভাই আছেন, বিএনপির অনেক জায়গাতে, মানে বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগে পোস্টেড ছিলেন, তারা যুক্ত হচ্ছেন, এই ধরনের আমরা কিছু দেখেছি। এনসিপি যারা পরিশুদ্ধ রাজনীতির কথা বলে, নতুন বাংলাদেশের কথা বলে, আমরা দেখেছি তাদের দলে, মানে আমরা আওয়ামী লীগ, সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, পোস্টেড ছিলেন, তারা যুক্ত হচ্ছেন, এ ধরনের চিত্র আমরা দেখেছি। এমনকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সাম্প্রতিক সময়ে তো একটা বড় আন্দোলন তারা করলো, মানে তারা ঘোষণা দিয়েও আসলে, মানে আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধের সাথে যুক্ত না, তাদেরকে তারা আবার রাজনীতিতে ফিরতে পারবেন, এ ধরনের কথাবার্তা তাদের দিক থেকে আমরা শুনেছি। এবং সেক্ষেত্রে আবার তারা বলেছেন যে অবশ্যই আওয়ামী লীগ হিসেবে না, তাহলে অন্য কোনো রাজনৈতিক দলে। তাহলে স্বাভাবিকভাবেই আপনি যদি কাউকে ক্ষমা করেন, রাজনীতি করার সুযোগ দেন, তাহলে আপনি তো মহান, আপনার দলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। ফলে তাদেরকে ব্যবহার করার এই জায়গাটা আলটিমেটলি এখন আসলে ওপেন, এবং এই যে নিষিদ্ধের যে ব্যাপারটা আসলে এখন বিষয়টা একটু আরও ওপেন হয়ে গেল। আমি একটু রনি ভাইয়ের একটা বক্তব্যর একটু কথা বলি। আমি পুরো ওনার বক্তব্যের সাথেই একমত, শুধু একটা জায়গায় একটু বলি যে আওয়ামী লীগের উন্নয়নের যে বয়ান ছিল, এই উন্নয়নের বয়ানে আসলে মানে যতই ঝা চকচকে আপনি ফ্লাইওভার, মেট্রো রেল কিংবা এক্সপ্রেসওয়ে দেখান না কেন, জনগণ এটা আসলে অ্যাকসেপ্ট করে নাই। যদি অ্যাকসেপ্ট করতো তাহলে 14, 18, 24-এর মতো নির্বাচন আসলে করবার প্রয়োজন করতে হইতো না।
তার মানে জনগণ আসলে এটা অ্যাকসেপ্ট করে নাই। এবং ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও মানে যারা বিভিন্ন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভেতরেও আসলে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে একটা নেতিবাচক অবস্থা অনেকের ভেতরেই ছিল, জনগণের ভেতরে তাদের কোনো অ্যাকসেপ্টেন্সই ছিল না। ফলে আলটিমেটলি আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতিতে মানে নিকট ভবিষ্যতে সেই সম্ভাবনা নাই। আর আমরা যদি আরও দূরেও যাই, আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর পরেও যাই, তাও আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ হিসেবে আবার ফিরে আসবে, কিংবা মানে ওই যে পরিশীলিত আওয়ামী লীগ না, আরও কিছু কিছু বয়ান আছে সাবের হোসেন চৌধুরীদের দিয়ে করা, মানে ওগুলো কোনো কিছু করেও আসলে আলটিমেটলি আওয়ামী লীগ সেই মানে ওই যে বাইনারি একটা পলিটিক্সের জায়গা বিএনপি আওয়ামী লীগ, মানে ওই রকম একটা জায়গায় একটা শক্তি হয়ে ওঠার সম্ভাবনা নাই। তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে আলটিমেটলি একটা পক্ষ নাই, তাহলে নতুন কোনো কিছু তো আসবে, এটাই খুব স্বাভাবিক। নতুন কোনো কিছুর জন্ম পৃথিবীর নিয়মই আসলে এই, যখন একটা স্পেস তৈরি হয় ওখানে নতুন কোনো কিছুর জন্ম হয়। এবং যেহেতু সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের নতুন একটা মেরুকরণের জায়গা আমরা অবশ্যই দেখতে পাবো। তবে মেরুকরণের অনেক কিছুই এখন স্পষ্ট হয়েছে। বিএনপির তাদের অনেক বছরের তাদের যারা জোটসঙ্গী কিংবা একসাথে যারা রাজনীতি করেছেন তাদের ভেতর আমরা বিভাজন দেখেছি। আমরা আবার নতুন যে রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির সাথে তাদের আবার এক ধরনের সখ্যতা দেখেছি। সাম্প্রতিক সময়ে আবার বিশেষ কিছু ঘটনার প্রেক্ষিতে তাদের সাথেও আবার এক ধরনের বিভাজন দেখতে পাচ্ছি। ফলে সব কিছু মিলিয়ে এই জায়গাটা এখনও একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আছে। এটা হয়তো নির্বাচন এগিয়ে আসলে জায়গাটা আরেকটু বোঝা যাবে। আমি দেখি রনি, আপনি কি বলেন, ধরেন যে যদি কোনো একটা শূন্যতা তৈরি হয়, ধরেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো বা দলীয় কার্যক্রম হলো নাকি, তাদের তো একটা বড় একটা সমর্থক গোষ্ঠী ছিল, তাদের ভোটার যারা ভোট দেয় আওয়ামী লীগের, তাদের নিয়ে তো একটা মেরুকরণ অবশ্যই হবে। মানে কি দেখেন সামনে রাজনীতি? দেখেন মেরুকরণ অলরেডি স্পষ্ট, সেটা হলো জামাতের যে পরিণতি আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ ঠিক সেই পরিণতির দিকে যাচ্ছে। এখন আওয়ামী লীগকে সবাই ব্যবহার কিভাবে করা যায়, মানে আওয়ামী লীগের একটা তো ভোট ব্যাংক আছেই ডেফিনেটলি, এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক থাকাটা হইলো বাংলাদেশের রাজনীতির বিকাশের অন্তরায়। বাংলাদেশের মানুষ রাজনীতি করবে, আওয়ামী লীগ করবে কেন? কারণ আওয়ামী লীগের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কারণ ফ্যাসিজম হইলো অল অ্যাবাউট অর্গানাইজেশন, এটা কোনো আদর্শ হইতে পারে না। এবং এই অর্গানাইজেশনটি টিকায় রাখে কতগুলো অলিগার যারা লুটপাট করে। সো এই লুটপাটের সিন্ডিকেটটাকে রাজনীতি মনে করা, এটা একটা অনেক বড়, এর কাফারা দিতে হয়েছে বাচ্চাদের জীবন দিয়ে। তো ফলে এই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগের এটা যে রাজনীতি না, রাজনীতি কী এবং আওয়ামী লীগ কী, এই দুইটার মধ্যে একটা সামাজিক স্তর একটা ডায়লগ দরকার, একটা আলাপ আলোচনা দরকার। যে লোকগুলো অন্ধবিশ্বাসে নিজের বাপরে বাপ মনে না করে শেখ মুজিবের বাপ মনে করে, তারে তো আপনার বুঝাইতে হবে যে ঠিক আছে ৭১ আগের প্রেক্ষাপট একটা, পূর্ব পাকিস্তানের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতায় উনি হলেন মহান ফ্যাসিবাদের জনক, বাকশালের জনক, স্বৈরাচারের জনক, প্রথম হইল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জনক। তো এটা তো আপনার ঐতিহাসিকভাবে এই আলাপগুলো সমাজে মেনস্ট্রিম করতে হবে, এটা একটা দিক। আরেকটা হলো আপনি এই যে ইন্টিমেট এনিমি, আপনার ঘনিষ্ঠ শত্রু মানে আপনি আওয়ামী লীগ কে করে? আপনার আমার ফ্যামিলি লোকজনই তো করে, এটাই তো বাংলাদেশ, তাই না? এখন সেই ব্যক্তিকে তো আপনি ক্লিন মানে ইলিমিনেট করে ফেলতে পারেন, একদম ধুয়া মুইসা একদম তাকে মাইরাকে এটা সাফ করে দিতে পারবেন না, তাই না? ফলে এই আইডিয়াকে ডিসফাংশনাল করে ফেলতে হবে, এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে এটা মুসলিম লীগের মতো, যাতে আওয়ামী লীগ আর চলে না বাজারে। এই ধরেন বাজারে নতুন মুদ্রা আসলে পুরানা মুদ্রা অচল হয়ে যায় না, আওয়ামী লীগ থাকবে, ওই মুদ্রাগুলো থাকে সমাজে, হ্যাঁ, কিন্তু সেটার দিয়ে সেটা লেনদেন হয় না। তো আওয়ামী লীগ এরকম থাকবে সমাজে, কিন্তু এটার কোনো প্রাইস ভ্যালু থাকবে না। প্রাইস ভ্যালু তাদেরই থাকবে যারা এন্ট্রিক ভ্যালুও থাকবে না। কারণ হলো আপনার এটা তো আর কি বলে যে এটাতে কোনো বিনিময় সম্ভব হচ্ছে না। কারণ হলো আপনি তো পয়জন, আপনি তো পলিটিক্সটা এনকারেজ করতেছেন না। এতদিন আমরা ছিলাম একটা 2 পার্টিজান স্টেটে, এখন আমরা মাল্টি পার্টিজান স্টেটে যাচ্ছি। পলিটিক্যাল চিত্রটা কী দাঁড়াবে? এখানে অনেক ধরনের পলিটিক্যাল পার্টি তৈরি হবে, অনেক ধরনের পলিটিক্স তৈরির চেষ্টা হবে। কোনটা সবল হবে সেটা আগাম বলা যাচ্ছে না, কিন্তু আমি বলতেছি যে এখন রাজনীতিটা কি হবে? এখন রাজনীতি হবে এই যে দল যার যার রাষ্ট্রসভার একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দরকার আপনার, হ্যাঁ, সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পলিটিক্সটা কি? আওয়ামী লীগের পলিটিক্সটা হলো গোটা দেশ টুঙ্গিপাড়ার উপনিবেশ হবে, গোটা দেশ হবে এই চেতনার সাম্রাজ্য এবং লুটপাট উন্নয়নের নামে চলবে, যে আলোচনা আমরা আগে করলাম। হ্যাঁ, ডেফিনেটলি এগুলো জনগণ অ্যাকসেপ্ট করেনি, দেখি 5 তারিখে আপনার অভ্যুত্থান হয়েছে। এবং এখন আওয়ামী লীগের ব্যাপারে আপনার ফয়সালাটা কীভাবে করবেন, এই জন্য আমি বলছিলাম যে আমাদের একটা স্পেশালাইজড কমিশন দরকার, যেই কমিশনে প্রথমত ফৌজদারি অপরাধগুলো আলাদা করে ফেলবে, করে দ্রুত বিচারের দিকে চলে যাবে, এবং যারা এই চিন্তা লালন করে এই চিন্তা তাকে আপনার বুঝাইতে হবে, তাকে কনফেস করার সুযোগ দিতে হবে এবং উৎসবমুখর পরিবেশে করতে হবে। ধরেন
যে লোকগুলোকে আওয়ামী লীগকে চাঁদা দিচ্ছে বা আওয়ামী লীগ সমর্থন করছে, জেনারেলি রাজনীতি মনে করছে, তারাও তো ট্রমাটিক, হাসিনা পালাই গেছে তাদের রাইখা। সো আপনি তাদেরকে বুঝান যে রাজনীতিটা এরকম আর হাসিনা করতো এরকম, ফলে আমাদের আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তুমি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সামিল হও, পুনর্বাসন লাগবে রাজনৈতিকভাবে, ক্লিনজিংয়ের পলিটিক্স করা যাবে না, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আওয়ামী লীগকে আপনি ডিল করবেন কিভাবে, আওয়ামী লীগকে ডিল করার কতগুলো, এটা গ্লোবালি কতগুলো পদ্ধতি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি একটা স্পেশালাইজড কমিশন করেন, হ্যাঁ, রিকনসিলিয়েশন কমিশন, যেখানে অপরাধ স্বীকার করবে তারা, ধরেন আপনি এটা লম্বা 5 বছর 10 বছর ধরে করেন, হ্যাঁ, সমর্থকগুলো তারা আসলো, শেখ হাসিনা ছবিতে 2টা জুতার বাড়ি দিল, দুধ দিয়ে গোসল করলো, গোসল করে যে দল খুশি করে সে দলে মিশে গেল, কোনো সমস্যা নেই, যারা অপরাধ করে নাই। মানে একটা হইলো একটা দল সমর্থন করা, এটা হলো ভুল, মানুষ ভুল করতে পারে। আর একটা হলো ওই দলের সমর্থক হিসাবে অন্যায় করা, লুটপাট করা, লোকজনকে হত্যা করা, গুম খুনের সাথে জড়িত থাকা, সেটার বিচার হইতে হবে। সেটার ক্ষেত্রে আপনি কোনো রায় দিতে পারবেন না, কারণ হলো মানুষ ভুক্তভোগী, মানুষ হত্যার অপরাধের এটা ক্ষমা নাই, কোনো আপনি ক্ষমা করতে পারবেন না, এটা আইনি ব্যাপার, একদম ফৌজদারি অপরাধ। কিন্তু যে চিন্তা আকারে, মানে একটা রাজনৈতিক আদর্শ আকারে আওয়ামী লীগকে মনে করে, এই জন্য আমরা কথাটা বলি কি, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যখন আপনি পৌঁছাবেন তখন বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে। কেননা আওয়ামী লীগের রাজনীতিটা হলো একটা ট্রাইবাল পলিটিক্স, এই যে বাঙালি জাতীয়তাবাদ অসাম্প্রদায়িকতার নামে সে টুঙ্গিপাড়ার উপনিবেশ হিসাবে গোটা জনগোষ্ঠীকে দাস বানায় রাখে, এবং গোটা দাস এই বাংলাদেশের মানুষ শুধু মুজিব পরিবারের লুটপাটের অর্থ যোগান দেবে, কোনো অধিকার থাকবে না, কোনো রাইট থাকবে না। ওই মডেল ফেরত আসবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, 1 নাম্বার। আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিই, এখানে আপনার আওয়ামী লীগকে অবশ্যই ডিল করতে পারতে হবে। এখানে যারা ভারত বিরোধী বড় বড় কথা বলে, এই যে আজকে সম্পাদকীয়টা যেটা আমি আমার আগের আলোচনায় বললাম ইন্ডিয়ান এক্সপ্রেসের, ইন্ডিয়ার পজিশন এখনও চেঞ্জ হয়নি। ইন্ডিয়ার পজিশন তখনই চেঞ্জ হবে যখন এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ আপনি করতে পারবেন, তখন ইন্ডিয়া বাধ্য হবে তার ফরেন পলিসি চেঞ্জ করতে। এখনও ইন্ডিয়া মনে করে আওয়ামী লীগ হলো তার জন্য বেস্ট অপশন, এটা মনে করা তার জন্য স্বাভাবিক, কারণ এই সার্ভিস যেই সার্ভিস হাসিনা দিছে এটা দুনিয়াতে আর কেউ দেবে না ইন্ডিয়ারে, তো ফলে এটা মনে করা তার জন্য স্বাভাবিক। কিন্তু যদি আওয়ামী লীগই না থাকে তখন তার চিন্তাটা, মানে তার ফরেন পলিসি যেটা অলরেডি পরাজিত, 5 তারিখের অভ্যুত্থানে শুধু কি হাসিনার পরাজয় হয়েছে না, ভারতের পলিসিরও পরাজয় হয়েছে, এটা ভারতের পরাজয় পার্টলি। ফলে এখানে ভারতের আগ্রাসনকে যদি আপনি রিয়েলি বন্ধ করতে চান, তাহলে আওয়ামী মডেলের পলিটিক্স, আওয়ামী লীগ তো বটেই, এই মডেলের টোটাল পলিটিক্সটাকে আপনার ডিসমেন্টাল করতে পারতে হবে, রুখতে পারতে হবে। আমার কাছে আবার শহীদুল ইসলাম বাবুল, ইন্ডিয়া নিয়ে আমার প্রশ্ন, ধরেন এখানে বাংলাদেশে প্রয়োজনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক দল যেটা ভালো মনে করছে যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করে, নিবন্ধন স্থগিত করে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে একটা সিদ্ধান্তে আসবে। ভারত কেন উদ্বিগ্ন? ওই যে নিজের নাক কাটে পরের যাত্রা ভঙ্গ করা, সবগুলোর ওইখানে আশ্রয় দিয়েছে দুর্বৃত্ত দস্যু। তার আগে তাদের হয়েছে কি, ওই যে বাড়ির ভিত্ত যদি বিপদে পড়ে না, তো কী করে, আশ্রয় তো দেয় আত্মীয় স্বজনের বাড়ি, নিজের বাড়িতে এককারের ভিত্ত। তো শেখ হাসিনা ছিল তাদের ভিত্ত, আওয়ামী লীগ ছিল তাদের কেনা গোলাম। সেই জন্যে তার বিপদে তারা এখন বেসামাল হয়ে পড়েছে। আপনি কয়েকদিন পরে দেখবেন যেভাবে তারা ওখান থেকে শুরু করছে, ওই আওয়ামী লীগ ওখানেই থাকবে, পাড়ার থাকবে না। আওয়ামী লীগ ওই বীরভূম শাখা, আওয়ামী লীগ কুচবিহার শাখা, আওয়ামী লীগ ওই দক্ষিণ কলিকাতা শাখা, এরকম শাখা বর্ধমান শাখা আওয়ামী লীগ, হ্যাঁ, এইসব নাম শুনবেন আপনি। বাংলাদেশে আওয়ামী লীগ, ওই যে জেহুল করির রনি যেটা বলেছে, বাংলাদেশে আওয়ামী লীগ যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এই আওয়ামী লীগকে আর এখানে প্রাসঙ্গিক করা কোরামিন ইনজেকশন দিয়েও ইন্ডিয়ার পক্ষে সেটা সম্ভব হবে না। তবে এই যে তাদের নীতি আদর্শ এবং তাদের গণমাধ্যমের যে ভূমিকা, এটা তো একেবারে স্পষ্টতই এটা তাদের দন্যতা এবং তাদের কি বলবো, এটাকে বলে এক ধরনের মানে অসভ্যতা। এই অসভ্যতা আন্তর্জাতিক পরিমণ্ডলও দেখছে, বাংলাদেশের মানুষও দেখছে, এবং এই অসভ্যতার যে কী পরিণতি এটা তারা ভোগও করেছে। তাদের পররাষ্ট্র নীতির এখানে যে ভয়ানক দুর্বলতা বা স্বেচ্ছাচারিতা বা একপক্ষীয়, তার ফল কিন্তু ইন্ডিয়া ভোগ করেছে। এই জন্য যেটা বললেন যে এখানে অ্যাপারেন্টলি মনে হবে যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু বৃহৎ অর্থে এখানে কিন্তু পরাজিত হয়েছে মোদি এবং তার সরকার এবং হিন্দুত্ববাদী নেতৃত্ব, হ্যাঁ, একতরফা নেতৃত্ব, স্বৈরাচারী নেতৃত্ব। তার দেশের মধ্যে একরকম, বিদেশে যায় আর এক রকম, পাশের দেশে আর এক রকম। হ্যাঁ, এটা ঠিক, তার চিন্তা মানে স্বার্থবাদী চিন্তা, যে এরকম দাস তো আর পাবে না, এরকম সার্ভিস তো আর পাবে না, যাচ্ছে তা একটা মানে এক্সটেনশন হিসেবে, দিল্লির বা কলকাতার এক্সটেনশন হিসেবে, এটা কেউ তাকে দিবে না বাংলাদেশে। আর যেই আসুক, যে চলমান রাজনীতি, এক জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল একেবারে করকমলে নিজেকে বিসর্জন দেওয়া
সব কিছু সঁপে দেওয়া এই 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 রাজনীতি বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠছে। তবে আজকের দিনে আবার স্পষ্টতই বলি যে এই হিন্দুস্তান এবং তার সরকার এবং তার গণমাধ্যম যে আজগুবি এক পেশে এবং মানে উস্কানিমূলক এবং গুজব প্রচার করা, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এবং আমাদের সরকারেরও এই বিষয়ে স্পষ্ট এবং দৃঢ় ভূমিকা এবং পদক্ষেপ নিতে হবে। জি, সাকিব আনোয়ার, আপনি কি মনে করেন ভারতের মানে কিছুদিন পর পর তাদের যে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া দেখেন, এই প্রতিক্রিয়াকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওই যে যেটা ওনারা দুজন যেটা বললেন তার সাথে একমত। ভারতকে আসলে আওয়ামী লীগ বা মানে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাউকে দরকার পড়েছে, কারণ সে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, ফলে কোনো একটা খুঁটির জোরের দরকার পড়েছে। ওই যে বলেন না ছাগল নাচে খুঁটির জোরে, তো খুঁটির জোরটা যেখানে ছিল, খুঁটির জোরটাকে মানে পাকাপোক্ত করার জন্য ভারত আসলে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার যতটুকু প্রাপ্য বা যেভাবে আসলে আমাদের ডিল করা উচিত ছিল সেভাবে আসলে আমরা ডিল করি নাই। আমরা একপাক্ষিকভাবে ভারত আসলে যেভাবে তার জন্য ভালো সেভাবেই আসলে আমাদের দেশে ফরেন পলিসি তৈরি করে ফেলতে পেরেছে। এখানে অবশ্যই একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ধরেন ভারতে যে সরকারই আসুক, এখন ধরেন বিজেপি সরকার আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এরপরে যদি ধরেন কংগ্রেসও ক্ষমতায় আসে, দেন আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আবার কংগ্রেস বিজেপি কিন্তু আবার তাদের মধ্যে কিন্তু কোনো অনৈক্য নাই, তারা কিন্তু ওই জায়গাতে আবার এক। এর কারণ হলো যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে কিংবা বিজেপি যদি ক্ষমতায় আসে, যেই আসুক না কেন, সেটা ভারতের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। বলে ভারতের জনগণের জন্য যেটা বেটার, আপনাকে পানি না দিয়ে সে পারতেছে, তো আপনি পানি দিতে যাবে কেন? সে তো ভারতের জনগণের ভোটে নির্বাচিত, বাংলাদেশের জনগণের ভোটে তো নির্বাচিত না। ফলে হাসিনার সাথে ওই রেজিমের সাথে সে ওইভাবে আসলে করতে পেরেছে, চাপাই দিতে পারছে, এই কারণে সে চাপাই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিষয় হলো যে ধরে এখনো তাদের কিসের এত আশা যে আওয়ামী লীগকে আশা, এইটা আসলে তাদের মানে আমি মনে করি আসলে এটা তাদের ফরেন পলিসির ভুল। মানে আসলে জিও পলিটিক্যাল হিসেব নিকেশে সে হয়তো মানে 5 আগস্টকে তাদের অনেক বড় একটা ফেইলিয়ার হিসেবে মনে করছে এবং যে কোনোভাবে সেই জায়গার আগের অবস্থায় সে 4 আগস্টে ফিরে যেতে চায়। মানে এটা ওয়াইল্ড ড্রিম, কিন্তু তারপরেও সম্ভবত এই ধরনের কোনো ড্রিম তার আছে, কিন্তু এই ড্রিমটাও শেষ হয়ে যাবে বাংলাদেশে যখন একটা মানে স্থিতিশীল রাজনৈতিক সরকার চলে আসবে আগামী নির্বাচনের পরে, তারপর এই ড্রিমটাও তার চলে যাবে এবং তখন সেই আলটিমেটলি আমাদেরকে যেতে হবে না, সেই চলে আসবে আপনার সাথে ডিল করার জন্য। এবং তখন অবশ্যই আমরা আশা করি যে এরপরে এখন যে সরকার আছে তারা তো ডিল করছেই একভাবে, কিন্তু পরবর্তী যখন একটা স্থিতিশীল সরকার আসবে, রাজনৈতিক সরকার, তারা ওই ছাড়টা দেবে না। অবশ্যই হাসিনা যেটা করেছিল মানে 14, 18, 24-এর মতো নির্বাচন করে যে ক্ষমতায় জোর করে টিকে থাকার জন্য, সে ধরনের কোনো আচরণ আমরা দেখবো না নতুন সেই সরকারের কাছ থেকে, এটা আমরা প্রত্যাশা করি। বিকজ যে সরকার আসবে সেই সরকার তো নিঃসন্দেহে জনগণের ভোটে আসবে। জনগণের ভোট সরকার তো আমরা তো এই যে এত সংস্কারের কথা বলছি, এটা তো ভোটের জন্যই বলছি। ভোট মানে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি আমি। আপনি কথা বলার পর একটা জায়গায় একটু যোগ করি, হাসিনার সময় ও একটা কথা ছিল না, ওই যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তো এখন আবার ওই যে এই ধরনের একটা মানে সংস্কার এবং নির্বাচনকে পরস্পর বিরোধী একটা অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সংস্কার কি জন্য? বাংলাদেশ রাষ্ট্রের একটা কার্যকর স্থায়ী গণতান্ত্রিক রূপান্তরের জন্য। গণতান্ত্রিক রূপান্তর মানে কি? জনগণের পার্টিসিপেশন হবে তো গভর্নমেন্টে, তো জনগণের প্রতিনিধি আপনি কীভাবে নির্বাচন করবেন? ভোটের মাধ্যমে। সুতরাং আপনি নির্বাচন আর সংস্কারকে যদি পরস্পর মুখোমুখি দাঁড় করান, এটা হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ। আপনি ন্যারেটিভ তৈরি করার জন্য নিজের দিকে মানে পাল্লা ভারী করার জন্য আপনি ধরনের কোনো কথা বলেন। আমরা ইনফ্যাক্ট এমন কিছু বুদ্ধিজীবী, দুঃখিত এই কথাগুলো বলবার জন্য, মানে কোনো বুদ্ধিজীবী এমন কথাও বলেছেন, এর মধ্যে নাম বলছি না, যে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তো ভোটের মাধ্যমে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে ভোট ছাড়া যে সরকারটা হবে, সেই সরকার প্রত্যেকটা ডিসিশন নেওয়ার পরে সেখানে জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে? তার মানে প্রত্যেকবার কি যে ঐক্যমত্য কমিশন গঠন করবে এবং ঐক্যমত্য কমিশনের এখন যারা মেম্বার আছেন তারা প্রত্যেক জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে বলবেন, ভাই আপনি কি একমত নন নাকি আংশিকভাবে একমত? মানে এই প্রশ্ন তো প্রত্যেকজনের বাড়ি বাড়ি গিয়ে করা সম্ভব না। সুতরাং ভোটের মাধ্যমেই একটা নির্বাচিত প্রতিনিধির সরকার হবে, আলটিমেটলি যে জনগণের সদিচ্ছা সেটা প্রতিফলিত হয়। আমি যেরকম রনি একটা বিষয় আনতে চাই, সেটা হলো যেমন শাহবাগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আন্দোলন চলছিল, তখন ওই দিন শুক্রবার রাতে কিছু স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিতর্ক হয়েছে বা তুমুল বিতর্ক জন্ম দিয়েছে। তো তারপরে আমরা এনসিপি থেকে একটা তাদের ঘোষণাও দেখেছি যে 1947, 1971 বা 2024 সালকে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়
এগুলো তারা বলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই স্লোগান দেয় এরা আসলে কারা, বা ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ আছে কিনা? দেখেন, হিস্ট্রি ব্যাপারটা হলো হিস্ট্রি ফর আপনার রিকগনাইজেশন, অ্যান্ড এটা পূজা দেওয়ার কিছু নেই, কিন্তু এটা রিকগনাইজ করতে হবে এবং জীবনযাপনটা করতে হবে বর্তমানে, প্রেজেন্টে। ২৪ এবং ৭১-এর মুখোমুখি প্রথম প্রকল্পটা কি? ২৪ এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। দেখেন, ৭১-এর সমতুল্য ইভেন্ট বাঙালি জাতির জীবনে আর আসবে না, কারণ আপনি একটা ভূখণ্ড পাইছেন। ৪০ বা ৪৫ কোটি কমিউনিটি, বাংলা ভাষাভাষী কমিউনিটির প্রতিনিধিত্ব করে বাংলাদেশ। সে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, তার হোপ, তার আশা ভরসা বাংলাদেশ। এটা হলো কারণ গ্লোবালি আর কারো এই সেন্টারটা নাই, সে একটা রাষ্ট্র হয় না, আর কেউ পারেনি। পশ্চিমবঙ্গ তাদের পরিচয় কি? ভারতীয় বাঙালি। হ্যাঁ, তাহলে এই যে গৌরব আপনি অর্জন করেছেন, এটা ঐতিহাসিক এবং এর সমতুল্য আর কিছু হবে না। এটা গেলো ১ নাম্বার। আর ২ নাম্বার হইল ২৪টা কি, এবং স্বাধীনতার ব্যাপারটা হলো কি, স্বাধীনতার ২টা ধারা থাকে। একটা হলো ভূখণ্ড দেশ হিসাবে স্বাধীনতা, আর একটা হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা না থাকলে ভূখণ্ড হিসাবে স্বাধীনতার কোনো মানে থাকে না। যেমন ধরেন আপনি আইয়ুব খান দ্বারা যেভাবে শাসিত হয়েছেন, হাসিনা দ্বারা তার চেয়ে খারাপভাবে হয়েছেন। এটা একটা বিদেশিরা লুটপাট করছে, কিছু রাইখা টেখা করছে, আর স্বদেশি কিচ্ছু রাখেনি, ছাপা করে নিয়ে গেছে। তো আপনার একই ব্যাপারটা। এই জন্য রাজনৈতিক স্বাধীনতার জন্য আপনার বাচ্চাদের জীবন দিতে হইল। ফলে আপনার ইতিহাসের ন্যারেশনটা কি? উই রিভোল্ট টু বিদায় পৃথিবী, তাই না? স্পিরিটটা একই, প্রত্যেকটা মুক্তিকামী ঘটনার স্পিরিট একই, মানে ইভেন্টের। সেটা ৪৭ বলেন, ৭১ বলেন, ৯০ বলেন, একই। কারণ কি? সেটা হলো তারা মুক্তি চায়, হ্যাঁ, তারা অধিকার চায়। তো হলে একটাকে আরেকটার মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। একটা আরেকটার পরিপূরক হতে পারে। ৭১-এর যে ড্রিমটা, আপনি মুক্তি চাইছিলেন, আপনি বৈষম্য থেকে নিরসন চাইছিলেন, ২৪-এ আপনি সেই একই কল। ফলে এইটা আপনার মুখোমুখি না, একটা ইতিহাস, একটা জনগোষ্ঠীর ইতিহাস কখনো মুখোমুখি দাঁড়ায় না, এটা কন্টিনিউশন থাকে, ইভেন্টের কন্টিনিউশন থাকে। সেই কন্টিনিউশনে ২৪ একটা ট্রিমেন্ডিয়াস অর্জন। কেন? এই ১৫ বছরের মধ্যে ফ্যাসিবাদের যে বয়ানের মধ্য দিয়ে আমরা ভাবছিলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আমাদের ছেলেরা, হ্যাঁ, এই জেনারেশন তো আপনার চরম রকম ভখাটে। কারণ হলো কোনো নৈতিকতার মধ্যে তারা বড় হয়নি। হ্যাঁ, দেখা গেছে যেই ছেলের বাবাটা ঘুষ খেয়ে আইফোন কিনে তাকে ছেলেকে গিফট করছে, সেও আন্দোলনে গেছে, কারণ ও মনে করছে এইটা অন্যায় এভাবে গুলি করে হত্যা করা, এই মডেলের বিরুদ্ধে দাঁড়াইছে। ফলে এইটা একটা নৈতিক অভ্যুত্থান। এই জেনারেশন শুধুমাত্র স্লোগান কিভাবে হয়? হ্যাঁ, এই স্লোগানে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? এই স্লোগানটাই বাংলাদেশ না। এটা হলো আপনার মন মতো, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আজকে এখন দেখেন আপনার অভ্যুত্থানের পরে কি হয়েছে, অভ্যুত্থানের পরে একটা ক্যাজুয়াল অবস্থা। এখানে সবাই সবার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আগানোর চেষ্টা করতেছে। ফলে এই যে বিচ্ছিন্নভাবে কেউ আপনার ধরেন স্লোগান দিল যে কি গোলাম আজমের বাংলায় শেখ মুজিবের ঠাঁই নেই, তাই না? তো আপনার এখানে এই বাংলার গোলাম আজম ওই বাংলা নাগরিকত্ব পাইছে না, মামলা করে নাগরিকত্ব দেওয়া হয়েছে তাকে। তো শেখ মুজিবও তো নাগরিক, তো এটা শেখ মুজিবেরও বাংলা, গোলাম আজমেরও বাংলা, এবং তাদের ব্যাপারে রায় ইতিহাস দিয়ে রাখছে। এবং যারা এই ধরনের স্লোগানটা দিচ্ছে, পার্টিকুলারলি জামাতের কথা যদি বলেন, জামাত এখানে যে রাজনীতিটা করে সেটা হলো বরাবরই ৭১-এ তো সে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল। মানে এখানে জাতি রাষ্ট্র গঠনের আন্দোলন চলতেছে, জাতীয় মুক্তির আন্দোলন চলতেছে, সে পাকিস্তানিদের কোলে উঠে বসে ছিল। এই জন্য এটাকে আমি বলি এটা প্রো স্টেট এন্টি নেশন একটা পার্টি। এটা সবসময় ইস্টাবলিশমেন্টের সাথে থাকে। তার তো ধরেন আপনার পাকিস্তান আন্দোলনের সময় সে কিন্তু এত বড় পার্টি ছিল না। যখন দেখলো একটা কেওয়াজ লাগছে ৭১-এর সময়, হ্যাঁ, ওই সময় মুসলিম লীগ বড় পার্টি, জামাত ইসলাম বড় পার্টি না, যখন দেখলো একটা কেওয়াজ লাগছে, সেই কেওয়াজের মধ্যে সে স্টেটের পাশে যায় পাকিস্তান আর্মির সাথে কি বলে যে সহযোগিতা করা শুরু করে দিল। ফলে এইটা আপনি নানা সময়, এরপরেও নানা সময়ে দেখবেন যে সে, এবং এখনও পর্যন্ত দেখেন স্টেট সরকারের দিকে তাকালে মনে হবে কখনো কখনো যে সরকার বুঝি জামাত চালাইতেছে। ফলে জামাত দেশ চালাইলে কেউ কেউ বলে মজা করে যে দেশ কীরকম চলবে তার একটা ট্রেলার হইলো এই গভর্নমেন্ট। হ্যাঁ, সো এখন এইখানে যেটা হচ্ছে দেখেন, মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই বয়ানটা মিথ্যা। তার মানে এইটা না যে মুক্তিযুদ্ধের যে কাউন্টার আপনার যারা মনে করতেছিল মুক্তিযুদ্ধটাই ভুল হয়েছে বা মুক্তিযুদ্ধের একটা রিয়াকশনারি জায়গাতে ভারতের ষড়যন্ত্র ছিল, এই বয়ানটা সঠিক নো। মুক্তিযুদ্ধের একটা জাতীয় ইতিহাস লাগবে, এটা একটা জনযুদ্ধ। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অকুতোভয় সাহস নিয়ে ঘোষণা করেছিলেন উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। আমি বললাম যে এটাই হলো আমাদের ন্যারেশন। এই জনযুদ্ধকে যখন আপনি হাজির করবেন, তখন ৭১-এ কে কী ভূমিকা নিয়েছিল এটা ঐতিহাসিকভাবে তাকে মোকাবেলা করতে হবে। এবং জামাতের জন্য বড় চ্যালেঞ্জ হইল দুইটা। এক হইল ৭১-এর চেয়ে বড় ইভেন্ট তাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে তাকে লিড নিতে হবে, অথবা
71-এ সে যে এন্টি ন্যাশন পলিটিক্স করছে এটাকে অ্যাড্রেস করে তাকে আগাইতে হবে। যদি না করে তাহলে সে সকালে বলবে গোলাম আজমের বাংলায় বঙ্গবন্ধুর ঠাঁই নাই, আর বিকালে বলবে কি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর ছবি নিয়ে আন্দোলন করছে না বুকে নিয়ে, হ্যাঁ, এই অবস্থা হবে। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। যেটা বলে 71 মানে নট নেসেসারিলি যে আওয়ামী লীগের বয়ান, 71 তো আমাদের জীবনে একটা বাস্তবতা। সেই 71কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ আছে? না, সুযোগ নেই। 71 আমাদের জীবনের, সে যেটা বললো, একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় অংশ, আমাদের জাতির ভিত্তি, একটা ভূখণ্ডের একটা ব্যাপার। আবার 24-এও আমাদের একটা বিরাট পরিবর্তন, আমাদের 15-17 বছরের একটা পুঞ্জীভূত একটা মানে কি বলে শেকড় গাড়া একটা ফ্যাসিবাদকে জানতেন একটা ব্যাপার না, একটা মহিরু আকার ধারণ করেছিল। আর তার পেছনে একটা ভারত রাষ্ট্র, হ্যাঁ, তাদেরকে যেভাবে, এর জন্যও আমাদেরকে রক্ত দিতে হলো। এখন 71-এ আপনার ভূমিকা কী ছিল? শুধু 71 না, উনি যেটা বললো জামাত ইসলামের বিষয়ে যদি আমি বলি, 47 থেকেই আপনি 41 সালে জামাতে ইসলাম আবুল আলা মওদুদি করাচিতে প্রতিষ্ঠা করার পরে 47-এ যে দেশভাগ হলো পাকিস্তান, তখনও কিন্তু হিন্দ রাষ্ট্রের পক্ষেই তারা ছিল। 71 তো ছিলই, হ্যাঁ, মানে বাংলাদেশের বিপক্ষে সমস্ত জাতি যখন একদিকে। আবার 86 সালে আপনি দেখেন যখন মানে এরশাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হলো, কমিটেড হইলো যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না, জামাত, এবং 24 ঘন্টার মধ্যে আপনার আওয়ামী লীগ চলে গেল ইলেকশনে। আবার 96 সালে আপনি দেখেন যে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা ছাড়া, এই আওয়ামী লীগ কিন্তু আসতে পারতো না। রাইট, এটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এই আওয়ামী লীগ কিন্তু আর এই 17 বছর যে ফ্যাসিবাদ কায়েম করলো পারতো না, কিন্তু এটা কামরুজ্জামান সাহেবের বইও লিখছে, জামাতের সহযোগিতা নিয়ে তারা 96 এটা করলো। আবার 2008 সাল 111 দেখেন, সমস্ত টার্গেট হইলো আলটিমেটলি বিএনপি, বলা হলো যে দুই দলকে -2, আলটিমেটলি কিন্তু মাইনাস বিএনপি। এবং সেই 111-এও কিন্তু ঘি ঢেলেছে জামাত। এবং 2008 সালের নির্বাচনে আমি জানি কিছুটা, সেজন্য বলছি, বিএনপি তখন পার্টিসিপেট করার মতো অবস্থায় ছিল না বা করতেও চাই নাই। জাস্ট এই যারা মানে দুর্ভাগ্যজনক যারা শহীদ হয়ে গেছেন তারা বলছেন, তাদের প্রেসারে বিএনপি তখন নির্বাচনে যাইতে বাধ্য হলো। আবার 14 সালে বিএনপি যাবে না, মানে কি যাবে নির্বাচনে, তখন আবার মানে তাদের প্রেসারে, তাদের বক্তব্য এরকম, তাদের এই আছে ওই আছে, সব উল্টাই দিবে পাল্টাই দিবে, হ্যান করবে ত্যান করবে। তার মানে কি? এবং এখন দেখেন এই 24-এ আসার পরে সমস্ত আমরা যখন এই সবাই মিলে একটা ধারায় উৎখাত করলাম, আপনার 5ই আগস্ট যাইতে পারলো না, আপনি শুরু করে দিলেন নৌকার ধানের শীষ, 2 সাপের 1 বিষ, মির্জা কাদের আর কি মির্জা ফখরুল, আপনি মিলেই ফেললেন। এমন সব বাক্যবাদ, এমন সব শব্দ অনলাইন থেকে শুরু করে, এমন সব গালাগালি, এমন সব গ্রুমনাই। বিষয় হলো কি, আপনি বিএনপিরে বাদ দিয়ে ঘাড়ের পর চেড়ে আপনি ক্ষমতায় চলে যাবেন। প্রশ্ন তো তখন আসবে, সরকারের মধ্য থেকে আসছে, তাদের মধ্য থেকেই আসছে। আমরা কিন্তু বলিনি যে এই 5ই আগস্ট পরবর্তী তারা যেটা শুরু করেছে, হ্যাঁ, তো এখন তো প্রশ্ন আসবেই, আপনি 71-এ গণহত্যার যদি আপনি অংশীদার হন, 24-এ অংশগ্রহণ করে সেটা তো আপনি ঢেকে দিতে পারবেন না। আর 24-এর আপনি যদি ফ্যাসিবাদ, আপনার নেতৃত্বে হয় না, ফ্যাসিবাদ সকল আপনি একটা অংশ হয়ে, আর আপনি 24-এ গণহত্যা করে 71-এর মুক্তিযুদ্ধের অংশীদার হয়ে 24-এর গণহত্যার দায়িত্ব তো আপনি এড়াইতে পারেন না। দুইটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি দেখেন এই যে বিএনপিকে আপনি নানানভাবে আক্রমণ করেন, আপনি 86 বলেন, হ্যাঁ, 111 বলেন, বা আপনি এই যে 71 বলেন, আপনি যেটা বলেন, বা এই যে 17 বছরের ফ্যাসিবাদ, বেগম খালেদা জি আপনি দেখছেন কি একটা জীবন মরণের সন্ধিক্ষণ থেকে আল্লাহ তাকে, তিনি তো তার মতো মানুষ, একদিকে তার মৃত্যু আর একদিকে তার ফ্যাসিবাদ। আপনি যদি খালি কোনো রকম ইনিয়ে বিনিয়ে আপনি মেনে নিতেন, অনেক আগে আপনি চিকিৎসার জন্য চলে যেতে পারতেন, হ্যাঁ, অনেক আগে আপনি প্রাসাদ প্রমোদ জীবন, আপনার দলও আপনি এর থেকে ভালো বাঁচাইতে পারতেন। সেই জন্যে এই কলঙ্ক বিএনপিকে, গণতন্ত্র বিরোধী কলঙ্ক, অন্তত বিএনপিকে, দেশ বিরোধী কলঙ্ক বিএনপিকে কেউ কোনোদিন দিতে পারবে না, কোথাও না। অনেক ধন্যবাদ সাকিব বানাও। শেষ করবো সংক্ষেপে, যেটা এর আগে একটা মানে ছিল যে 71 এবং 2024-কে একটু কোনটা বড় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা ছিল, কিন্তু এনসিপি এই যে এই সর্বশেষ একটা তাদের যে অবস্থান পরিষ্কার করার মাধ্যমে এবং বাংলাদেশের মানুষ এখন বুঝেছে যে 71 এবং 24 সাল দুটোই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম ছিল। আপনি শেষ করবেন যে আমি যেটা যে বলি যে যারা এই যে এই ধরনের স্লোগান দেয় বা 71-কে অস্বীকার করতে চায়, তাদের মানে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত? ওই স্লোগানের কথা বলি, একটা শব্দ, আনঅ্যাকসেপ্টেবল। কোনোভাবেই এটা বাংলাদেশে গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণ করা যাবে না। বাংলা কখনো গোলাম আজমের ছিলই না, ফলে এই স্লোগানেরই আসলে কোনো ভিত্তি নাই। আর আপনি যেটা বললেন যে এনসিপিও এখন মানে 71-কে ধারণ করে এই বক্তব্যগুলো তাদের আসছে, ফলে এখন না, আমি এটা মনে করি না।
একাত্তরকে বাংলাদেশের জনগণ শুরু থেকে ধারণ করে এবং বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন একাত্তরকে মানুষ ধারণ করবে। যেটা রনি ভাই বলছিলেন যে ওটা তো আসলে রাষ্ট্রের জন্ম, যে রাষ্ট্রে 71 হিসাবে মানে আওয়ামী এত বড় ইভেন্ট আর আসবে না এই জাতির জীবনে। মানে আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে, আপনি সত্যিকারের ইতিহাসটা সামনে নিয়ে আসেন, যে সেটাই বলছি, সত্যিকারের ইতিহাসটা সামনে নিয়ে আসেন। কিন্তু আওয়ামী লীগ ওটাকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে তারা। এই কারণে আপনি মানে 71কে ছুঁড়ে ফেলে দিবেন, বাংলাদেশের জনগণ সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। আবার আরেকটা বিষয় খুবই জরুরি, 71কে যেভাবে মানে বিক্রি করেছে, 71-এর চেতনা নামে, মুক্তিযুদ্ধের চেতনা নামে আওয়ামী লীগ যেভাবে বিক্রি করেছে, মানে সেটা 71 না। বাংলাদেশের মানে সবগুলো পলিটিক্যাল পার্টি যত অংশীজন আছেন এই 24-এর, তাদের কাছে একটা অনুরোধ থাকবে এবং বাংলাদেশের জনগণ এই ব্যাপারে সতর্ক থাকবে বলে আমরা প্রত্যাশা করি, যে 24কে কেউ যেন তাদের নিজেদের সম্পত্তি মনে না করে এই চেতনা বা এই স্পিরিট আমরা ধারণ করি, আমি ধারণ করি, আমার দল ধারণ করে, বা মানে আমি এটার আসলে মূল মালিকানা দাবি করতে পারি, এই জায়গাতে যেন কোনোদিন আমরা আসলে কেউ যেন কখনো না আসি। অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি, শহীদুল ইসলাম বাবুল এবং সাকিব আনোয়ার। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।